আমার বক্তব্যের জন্য আমি আপনাদের এখানে ডেকেছিলাম। এইটা হচ্ছে 24/12/2025 ভারত সরকারের সার্কুলার। ইলেকশন কমিশন তো বলেনি ডোমিসাইল অ্যাকসেপ্ট করতে। হ্যাঁ, স্টেট হোম ডিপার্টমেন্ট, হ্যাঁ ডিপার্টমেন্টের সেটা, হ্যাঁ ডিপার্টমেন্টের, এবং সেটা ভারত সরকারের নোটিশের রেফারেন্স। সে ভারত সরকারের নোটিশের রেফারেন্স। এটা তো পরিষ্কার আপনার স্পেশাল কেসের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে নয়। না না, এটা তো পরিষ্কার, ওই অর্ডারে তো 1999 লেখা আছে। 1999 গেজেটটা কি, গেজেটটা তো আপনি পড়ে নেবেন। তো গেজেটে তো পরিষ্কার লেখা আছে আপনার আর্মির চাকরি পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে নির্দিষ্ট কতগুলি জায়গাতেই এটা কার্যকর হবে। এই যে দিস ইজ গেজেট, এটা নট ফর অল। এইটা কাল থেকে অনেক চ্যানেল বা সংবাদ মাধ্যমে বললেন যে ইত্যাদি ইত্যাদি, এটা ভুল ব্যাখ্যা। 1999 সালের যে অ্যাক্ট, সেইটাকে 24/12/2025 পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। 1999-তে তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে, নট ফর অল। হ্যাঁ হ্যাঁ, আধা সেনা সেনা আর বাইরের লোক, এটা নট ফর অল। এবং এটা যদি ইয়ারোরা এইটা দেখে করেন, সেই ইয়ারোরা সাসপেন্ডও হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। এবং সাথে সাথে আমরাও যদি তথ্য পাই, আমরা সেই ইয়ারোদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। 7 দিন সময়সীমা বাড়ানোর জন্য সিইও অফিস থেকে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হলো, কারণ কাজ অনেক জায়গাতে ইনকমপ্লিট, তারা 7 দিন আরো সময় চাইছে। সেটা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাজার্ডস আমি বলতে পারবো না, সিইও অফিস বলতে পারবে। তবে সোফার মাই নলেজ যে সামগ্রিকভাবে প্রয়োজন আছে বলে মনে হয় না। কোনো কোনো বিধানসভা, কোনো কোনো জেলার ক্ষেত্রে প্রয়োজন হলে টাইম দিয়েই শেষ করা উচিত। এটা তো সব প্রক্রিয়াতেই হয়। খসড়া ভোটার তালিকার ক্ষেত্রেও কয়েকদিন এক্সটেনশন হয়েছে, তারপরে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রেও 5 দিন এক্সটেনশন হয়েছে। এক্ষেত্রেও যদি 7 দিন বা 5 দিন হয়, ক্ষতি কিছু নেই। কিন্তু আমরা মনে করি ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। আর 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে, তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে। বিজেপির কোনো দায়ভার নেই। বিজেপি এই ডেট নিয়ে, আমরা চাই মৃত, ভুয়া, একাধিক জায়গায় নাম আছে ডবল ট্রিপল এন্ট্রি, এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, এদের একজনেরও যেন নাম না থাকে। যদি চূড়ান্ত তালিকায় কারো নাম থাকে, আমরা আপিলে যাব ডিইওর কাছে। ডিইও যদি আপিল রিজেক্ট করে, আমরা সিওর কাছে যাব। সিও যদি আপিল রিজেক্ট করে, আমরা হাইকোর্টে যাব। দলের পক্ষ থেকে আপনারা যে চার্জশিট দিচ্ছিলেন বিভিন্ন বিধানসভাকে কেন্দ্র করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে এটা বেআইনভাবে চার্জশিট শব্দটা ব্যবহার করা হচ্ছে। দলের কর্মীদের বলেছে বিজেপির নামে এফআইআর করতে। দলের কর্মীদের কল্যাণ ব্যানার্জি বলেছে বিজেপির নামে এফআইআর করতে। তারা কত বলুন না, কতবার তো করেছে, কত এফআইআর, এগুলো ভাষণ দেওয়ার জন্য। এই বেচারি চিফ হুইপের পদ যাওয়ার পরে কিভাবে মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ম্যান ওনাদের পার্টিতে, ডায়মন্ড হারবারের সাংসদ, এর কৃপা দৃষ্টি পাওয়ার জন্য লড়াই করছে। এবং আরো একটা কথা আমি আপনাদের বলে দিই, ও ওর বেটাকে এমএলএ করতেছে কোন একটা সিটি। এইসব বাজার মাতানো কথাবার্তা বলছে। যদি আশীর্বাদ দিয়ে দেন, মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর যদি কোনোভাবে আশীর্বাদ দিয়ে দেন, সেই একটা মরিয়া চেষ্টা। দলের কর্মসূচি যেভাবে চার্জশিট দেওয়া হচ্ছে বিভিন্ন বিধানসভা এবং ইতিমধ্যে 100 বিধানসভায় সম্পূর্ণ হয়েছে। বাকি যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক আছে তাদের বিরুদ্ধে দেওয়া হবে। সব তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট হবে। এবং ফাইনালি
ফাইনালি রাজ্য স্তরে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রামাণ্য চার্জশিট দাখিল করা হবে। যেমন একটু আগে তিলপাড়া ব্যারেজে দাঁড়িয়ে আমি আপনাদের ক্যামেরার সামনে কেন চার্জশিট দেওয়া উচিত তার একটা খণ্ডচিত্র দেখিয়ে এলাম। উত্তর ব্যারাকপুর পৌরসভায় আইনজীবী এবং কাউন্সিলর রবীন ভট্টাচার্যের লাঠিতে 81 বছর বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। খুনের মামলা হওয়া উচিত, খুনের মামলা হওয়া উচিত। আমি তাপস ঘোষ এবং অর্জুন সিং এর সঙ্গে কথা বলছি এবং কৌস্তব বাগচি ব্যারাকপুরের লোক অ্যাডভোকেট, তাকে বলছি বিষয়টা দেখে না। পরিবার যদি সাহায্য চায় বিজেপি সম্পূর্ণভাবে সাহায্য করবে, এফআইআর করা থেকে শুরু করে পাশে দাঁড়াবে। শওকত মোল্লা বলছেন যে যেই 3টি অঞ্চলে হেরেছি সেখানে সরকারি বাড়ি বন্ধ করে দিয়েছি, এবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। বিধায়কের হুঁশিয়ারি, তৃণমূল বিধায়ক। এটা গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো, বোম মারো। তো এর ব্যাপারে আর কি বলবো? আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে। তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো। মিমের রাজ্য সভাপতি তিনি বলছেন যে সরকার করতে না পারলেও সংখ্যালঘুরাই হবে সরকারের নিয়ন্ত্রণ। বিপজ্জনক বক্তব্য। সংখ্যালঘু মানে তিনি কি মুসলিমদের কথা বলছেন? মুসলিমদের কথা বলছেন তো? সংখ্যালঘু মানেই তো মুসলিম নয়, অন্যরাও আছেন। তা মুসলিমরা নিয়ন্ত্রণ হবে, এটা তো হুমায়ুন কবিরের ওপেন সিক্রেট ডিক্লারেশন। এটাকে সামনে রেখে তিনি বাবরি মসজিদে শিলান্যাস করেছেন এবং আগামী 12 তারিখে নদিয়া জেলার পলাশী থেকে ইটাহার পর্যন্ত 175 কিলোমিটার ব্যাপী বাবরি যাত্রা হচ্ছে। নির্বাচনের সময় পরিবর্তন যাত্রা হয়, প্রত্যাবর্তন যাত্রা হয়, উন্নয়ন যাত্রা হয়, বিকাশ যাত্রা হয়, বাংলা রক্ষা করো যাত্রা হয়, বাংলা বাঁচাও যাত্রা হয়, বাংলা গড়ার যাত্রা হয়, বিকশিত বাংলার যাত্রা হয়, রাষ্ট্রবাদের যাত্রা হয়। কিন্তু বাবরি যাত্রা কেন? তাই আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা 70-80টা 90টা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে। এবং সেক্ষেত্রে যদি তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছান, তৃণমূল কংগ্রেস যদি ওদের থেকে কমও পায় বা বেশিও পায়, তারা রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা আদিবাসীদের স্বার্থ রক্ষাকারী বিজেপিকে আটকাতে তৃণমূল প্রয়োজন হলে সমর্থন দিতে পারে। এই অঙ্ক নিয়ে বলছেন তারা ত্রিশঙ্কু বিধানসভা করতে চান এই কারণে, যাতে এমনিতেও বলছেন মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই আমাদের, তখন দেখা যাবে পরিস্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন, তাহলে দেখা যাবে যে ওরা 70 পেয়ে গেছে, তৃণমূল 70-75 পেয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি 140 পেয়ে গেছে, তাহলে দুজন মিলে গিয়ে বলবে আমরা 145। তখন এরা বলবে আমরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই, তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে। দুজনের এজেন্ডা একই, একজন সরাসরি বলছে, আরেকজন কার্যত নিজের আচার আচরণ কর্মপদ্ধতিতে বলছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।